স্বাগত জানাচ্ছি ক্রিয়েটিভ ভায়োলিন একাডেমি ইউটিউব চ্যানেলে বেহালা বিষয়ের পাঠদান অনুষ্ঠান। দীর্ঘদিন হলো কোনো পাঠদানের পর্ব শেয়ার করা হয়নি, সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি এখন থেকে আমি প্রত্যেক সপ্তাহে হলো একটা করে ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথম দিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম অংশে বিভিন্ন বেহালার বিভিন্ন অংশের বর্ণনা করেছি বা কীভাবে বোয়িং করতে হয় সেটাও শিখেছি। আমরা বোয়িং ABC শিখেছি সম্ভবত। তো এরপরে যেটা আমরা করব ডি। সাধারণত আমি প্রথম বা দ্বিতীয় তৃতীয় অংশে দেখিয়েছি যে ভায়োলিন আমরা বোয়িংয়ের ফুল বোয়িং করব। যখন বাজাচ্ছি তখন অবশ্যই যেন আমি ফুল বোয়িং করি। ফুল বোয়িং হচ্ছে বইয়ের সম্পূর্ণ অংশ ব্যবহার করা, সেটা হচ্ছে ফুল বোয়িং। তো যেমন আমি একটা বোয়িং করে দেখাচ্ছি। এটা হচ্ছে ফুল বোয়িং। আর অবশ্যই যারা ভায়োলিন শিখছি বা শেখার আগ্রহ আছে তাদের সবার জন্য শোল্ডার রেস্ট দরকার। শোল্ডার রেস্ট কাঁধে নিয়ে বাজাতে গেলে অবশ্যই শোল্ডার রেস্ট দরকার। আমরা ভায়োলিনটা যে অ্যাঙ্গেল আছে তার বিপরীত দিক থেকে লাগিয়ে নিতে পারি চাইলে। আচ্ছা, আমি আগে বলেছিলাম যে বোয়িং করার সময় আমরা এখান থেকে ধরবো। আমি অবশ্য কিভাবে পায়ে নিয়ে বোয়িং করা হয় সেটা দেখিয়েছিলাম। তো এবার আমরা কাঁধে নিয়ে দেখাচ্ছি। যেমন আমি ভায়োলিনটা ধরলাম, অবশ্য আবার এর আগে আমরা শিখেছি কিভাবে ভায়োলিন ধরতে হবে। তো কাঁধে নিয়ে ধরতে গেলেও ঠিক এভাবে শোল্ডার রেস্টটা হচ্ছে আমাকে এভাবে সাহায্য করছে ধরার জন্য। আর নয় যেটা হচ্ছে এটা আমাকে সাহায্য করছে ধরে রাখার জন্য ভায়োলিনটা। আর যদি এটা না থাকে শোল্ডার রেস্ট, সেক্ষেত্রে এটা যে কোনো মুভ করতে পারে, সেটা খুব কষ্টকর। যাই হোক, আমি ধরলাম এবং সবসময় খেয়াল করতে হবে হাতটা ভি করলাম, ভি করে শেষ প্রান্তে নিয়ে গেলাম, একটু ডাউন করে এভাবে ধরতে পারি আমি। কিন্তু খেয়াল করতে হবে তালু যাতে আমার নেকে টাচ না করে, এটা খুব খুব খেয়াল রাখতে হবে। কারণ যখন আমি বাজাবো যদি এখানে লেগে যায় সেক্ষেত্রে আমি কিন্তু পরবর্তীতে আমি হাত মুভ করতে পারছি না। যেমন যখন বাজাতে হবে অনেক সময় হাত মুভ করতে হবে ফিঙ্গারিং এর জন্য। তো যদি আমার এভাবে লেগে যায় সেক্ষেত্রে কিন্তু আমি মুভ করতে পারবো না, এটা খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে ধরবো আমি এখান থেকে। তো আমরা ABC করেছিলাম, তো সেক্ষেত্রে আমি যদি হাফ ফুল বোয়িং করি, এটা করতে পারি। সেক্ষেত্রে আমি আবারও বলছি, ফুল বোয়িং বইয়ের সবটুকু ব্যবহার করব। এবার যদি আমি ABC করেছি, তো আমরা আরেকটা বোয়িং করতে পারি ডি। ডিটা আমরা করতে পারি যদি ডি যদি আমরা জি থেকে শুরু করি বা ই থেকে শুরু করি, যেটাই করি না কেন আমি কোনো সমস্যা নেই। আমি চাইলে ই থেকে শুরু করতে পারি, তাহলে ই জি ইজি 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 এডি জি জি। রিভার্স করলে হবে যেটা জি ই জি ই জি ই ডি এ ই ই, এটা আমরা করতে পারি।
তো এটা হাফ বোয়িং করব। হাফ বোয়িং হচ্ছে বইয়ের অর্ধেক। আমরা যদি এটা ফুল বোয়িং হয়, তাহলে এটা হচ্ছে অর্ধেক। তো বইয়ের নিচের অংশ বা নিম্নভাগকে বলা হয় লোয়ার হাফ অথবা বইয়ের নিম্নভাগ, আর মিডল থেকে টপ এটা হচ্ছে আপার হাফ অথবা উপরিভাগ। তো সেক্ষেত্রে আমরা যেমন বোয়িং এর আমরা প্রথম যে পর্বটা ছিল লেসনের এটা ছিল আমাদের হচ্ছে জি থেকে শুরু করেছিলাম, জি ডি এ ই, রিভার্স করলে বা যদি ডিসেন্ডিং করি ই এ ডি জি, তার মানে হচ্ছে আমি জি থেকে 1 2 কাউন্টিং করতে পারি অথবা ই থেকেও 1 2 3 4 কাউন্টিং করতে পারি, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে যদি আমি জি থেকে শুরু করি, জি ডি এ ই এ ডি জি, তাহলে 1 2 3 4 4 3 2 1, এটা দুবার করে করেছি, 3 বার করে, 4 বার করে করলাম। নেক্সট বি যদি শুরু করি, বি হচ্ছে আমাদের 1 গ্যাপ 1, মিন্স 1 3 2 4 4 2 3 1, তাহলে কি হবে জি এ ডি ই, যদি ভাইরাল স্ট্রিং হয় আমাদের জানি যেটা আমরা জি সব থেকে যে মোটা তার সেটা জি, জি ডি এ ই এ ডি জি, তাহলে জি এ ডি ই ডি এ জি। আবার বলছি 1 3 1 2 3 4 তো সিরিয়াল থাকে, তো আমরা 2 বাদ দেব, তাহলে 1 3 2 4, রিভার্স 4 2 3 1, এটা বি, তাহলে এটা আবার 2 বার 3 বার 4 বার করে করতে পারি, সবই ফুল বইয়ে করছি আমরা। এরপরে সি, যেগুলো আমি পূর্বে আলোচনা করেছিলাম, সি হচ্ছে জি ই ডি এ হচ্ছে 1 4 2 3, ডিসেন্ডিং হলো হচ্ছে ই জি এ ডি 4 1 3 2। আবার বলছি জি ই ডি এ, রিভার্স করলে ই জি এ ডি, তার মানে হচ্ছে 1 4 2 3 4 1 3 2। এটাও আমি ফুল বোয়িং এ একবার 2 বার 3 বার 4 বার করে বাজাবো। এরপরে যখন আমাদের এ বি সি হয়ে গেল, তারপরে চাইলে আমি হাফ বোয়িং করে বাজাতে পারি। হাফ বোয়িংটি কিরকম বলেছি যে আগে মিডলের টু টপ, মিডল থেকে টপ, এই মিডল থেকে টপ হচ্ছে আপার হাফ, এটা হচ্ছে লোয়ার হাফ। আমরা শুরু করতে পারি আপার হাফ থেকে বা লোয়ার হাফ থেকে, দুটি করব। বাট প্রথমে শুরু করলাম আমাদের যে এই ওয়ানটা ছিল সেটাই, জি থেকে শুরু করলাম, হাফ বো, তাহলে এরপর এটা 3 টাইমস 4 টাইমস করে শেষ করতে পারি। কিন্তু খেয়াল করতে হবে যে যত আমি ধীরে বাজাবো তত কিন্তু আমি ফাস্ট করতে পারবো, তত দ্রুত বাজানো সম্ভব। তো যখন কোনো কিছু তুলতে যাব খেয়াল করতে হবে যেন সেটা সুন্দরভাবে ধীরে ধীরে তুলতে হবে। এরপরে আমি বি বাজাবো হাফ বোয়িং, সি বাজাবো হাফ বোয়িং আরো ফাস্ট হবে। যেমন আমি যখন A4 বাজছি, হাফ বোয়িং। যখন আমার হাফ বোয়িং এ বি সি শেষ হলো, তারপরে আমি ডি হাফ বোয়িং শুরু। ডি কিন্তু আমি ফুল বোয়িং করার দরকার নেই, ডি আমাদের ফুল বোয়িং করার দরকার নেই, ডি আমরা করবো হাফ বোয়িং এ। তাহলে ডি হাফ বোয়িং যদি হয়ে যায়, ডি যখন হাফ বোয়িং হয়ে যাবে, তারপরে আমরা কোয়ার্টার বোয়িং শুরু করতে পারি। কিন্তু হ্যাঁ, খেয়াল করতে হবে যে আমরা যখন থেকে বোয়িং শুরু করব সেটা অবশ্যই যেন একটা নির্দিষ্ট লয়ে বা টেম্পো ঠিক রেখে যেন বাড়াতে পারি। ধরুন আমি যদি ফুল বোয়িং 4 সেকেন্ড
করে বাজাতে পারবো। 1 2 3 4, 1 2 3 মানে জি ডি 2 3 4, তার মানে হাফ বোয়িং কি হবে, অর্ধেক হচ্ছে। 1 2 3 4 4 3 2 1। তাহলে নির্দিষ্ট গতি যেন থাকে, যেটাকে আমরা লয়ে বলি বা টেম্পো বলি ইংরেজিতে। তো এভাবে বাজাতে হবে। কারণ প্রথম দিন থেকেই, সঙ্গীত শিক্ষার প্রথম দিন থেকে হচ্ছে তালের সাথে বাজানোর চেষ্টা করতে হবে। তাহলেই আমরা যেটা বলি তালে পাকা হওয়া সম্ভব। অন্যথায় আপনি যতই ভালো বাজাবেন না কেন, কোথাও কিছু একটা যেন নেই, সেটা মনে হবে, সঙ্গীতের প্রাণ পাবে না। কারণ আমরা সবাই জানি যে তাল হচ্ছে সঙ্গীতের প্রাণ বলা হয়। তাই প্রথম দিন থেকেই আমরা তালের সাথে বাজানোর চেষ্টা করব। আমরা যখন হাফ বোয়িং হয়ে যাবে, যখন আমার হাফ বোয়িং শেষ হবে, ভালো বাজাতে পারবো, তো আমরা চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে একটা করে পড়া। যেমন A 1 2 3 4 এক সপ্তাহ, B 1 2 3 4 দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ হচ্ছে C 1 2 3 4, এবং হচ্ছে চতুর্থ সপ্তাহ হচ্ছে D পড়াটা শেষ করলাম। এরপর পরের সপ্তাহে আমরা পুরো হাফ বোয়িং শেষ করলাম, A B C D। পরে যেটা করতে পারি আমরা কোয়ার্টার বোয়িং। কোয়ার্টার মানে 1/4, আমরা সবাই জানি। যেমন এটা যদি আমাদের হাফ হয়, তাহলে এটা হচ্ছে আমাদের কোয়ার্টার। তো কোয়ার্টার হবে কি, যদি আমি ফুল বোয়িংটা 4 সেকেন্ড সময় নিয়ে করি, তাহলে আমাদের হাফ বোয়িং হবে 2 সেকেন্ড, কোয়ার্টার বোয়িং হবে 1 সেকেন্ড, কোয়ার্টার বোয়িং হবে 1 সেকেন্ড। আমি দেখাচ্ছি, যেমন 1 2 3 4, আমি একবার ফুল বোয়িং, তারপরে হাফ বোয়িং, তারপরে আমি কোয়ার্টার বোয়িং দেখাচ্ছি একবার করে। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, হাফ বোয়িং 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। আমি কিন্তু লোয়ার হাফ থেকে বাজিয়েছি, চাইলে কিন্তু আপার হাফ থেকে সম্ভব। যেমন 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3, কোয়ার্টার 1। আমি যখন ভালো বাজাবো, মানে যখন বোয়িং অনেক ভালো হবে, তখন কোয়ার্টারটা কেমন হতে পারে? সম্ভব। তো এটা যদি আমরা দৈনিক প্র্যাকটিস করি তাহলে সম্ভব। তো একটা কথা হচ্ছে, বোয়িং সব থেকে গুরুত্বপূর্ণ। বোয়িং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টু প্লে ভায়োলিন অর লার্ন ভায়োলিন। সো ভায়োলিন বা বেহালা শেখার জন্যে সর্বপ্রথম হচ্ছে বোয়িং। তো বোয়িংটা আমাদের যার যত বেশি ভালো হবে, সে তত ভালো ভায়োলিন বা আমরা বাজাতে পারবো। কারণ আমরা একটা সময় গিয়ে আসবে যে সাউন্ড বা ভেরিয়েশন অফ সাউন্ড, তখন দেখা যায় যে বোয়িং এর যে কাজগুলো আছে তখন দেখা যায়। এরপরে বিভিন্ন ক্ষেত্রে, ওয়েস্টার্ন বা ইস্টার্ন যে কোনো ক্ষেত্রেই বোয়িংটা খুব খুব দরকারি। সেজন্য আমরা আর সবাইকে অনুরোধ করবো যে যখনই শেখা শুরু করবো, যে আমি 2 মাসে অনেক ভালো শিখবো, অনেক কিছু পেরে গেছি, 2 মাসে মাস্টার, এটা নয়। সঙ্গীতে বা যে কোনো আর্ট, সেটা ধৈর্য নিয়েই শেখা উচিত এবং শিখতে হয়। কারণ আমি চাইলেই 2 মাসে অনেক ভালো বাজাবো, সম্ভব নয়। ধৈর্য এবং যদি অধ্যবসায় থাকে বা অনুশীলন ঠিক করা যায়, তাহলে সম্ভব।
কিন্তু ধৈর্য নিয়ে এগোতে হবে। আর আরেকটা প্রধান হচ্ছে সেটা প্রপার বা সঠিক তালিম। কারণ কোনো একটা জাতিকে ধ্বংস করার জন্য যদি ভুল শিক্ষাদান করা হয় সেটাই যথেষ্ট, তাই না? তো আমরা যেটাই শিখবো সেটা যেন তাত্ত্বিক বা শাস্ত্রীয়ভাবেই শেখা হয়, আমরা যেন ভুল না শিখি। যাই হোক, আমরা এবার বোয়িং যতটুকু দরকার আপাতত এটুকুই থাকছে। তো এরপর আমরা সামনে এগোবো যে বোয়িং শেখার পর কি আসতেছে। বোয়িং শেখার পরে, তবে হ্যাঁ, বোয়িং এগুলো ABCD প্রত্যেকটাই আমি বলেছি যে হাফ, ফুল বোয়িং, হাফ বোয়িং, তারপরে কোয়ার্টার বোয়িং শেষ করতে হবে। এরপর বিভিন্ন তালে করা যায়, আরো অনেক বোয়িং আছে, তো সেগুলোর দরকার নেই আপাতত। কারণ এই 4টা বোয়িং ভালো করে করতে পারলে অনেকটাই ভালো কিছু করা সম্ভব। এরপরে আমি আসি, যদি স্বর বলি, যে স্বর আমরা বোয়িং এর পরে সারগাম নিয়ে আলোচনা করব। তো সেক্ষেত্রে আমরা জানি সঙ্গীতের প্রধানত ধারা আছে, একটা ওয়েস্টার্ন, একটা ইস্টার্ন। আমাদের এশিয়া বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যারা আছে, আমরা ইন্ডিয়ান ক্লাসিক্যাল অথবা ইস্টার্ন ক্লাসিক্যাল শিখি বা করি, কিন্তু তো ওয়েস্টার্নও এখানে করছে, কিন্তু সেটা খুব নগণ্য। তো আমরা দেখবো যে ওয়েস্টার্ন আর ইস্টার্ন বলি, সেক্ষেত্রে কোনো পার্থক্য আছে কিনা। দেখুন, স্বরের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, কিন্তু বাজনার বা বাদন শৈলীর ভিন্নতা আছে। ধরুন আমি একটা মেজর স্কেল, আমরা এখন জানতে হবে স্কেল। আমি পূর্বে বলেছিলাম যে আমাদের ব্যবহারিকের সাথে সাথে তাত্ত্বিক জ্ঞানটা অতীব জরুরি। কারণ আমি বাজাতে জানি, কিন্তু এর ব্যবহারিকটা জানি, কিন্তু তাত্ত্বিক জ্ঞান আমার নেই, সেক্ষেত্রে কিন্তু শিক্ষাটা পরিপূর্ণ নয়। ইস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকে যে কোনো স্বর থেকেই একটা সপ্তক বাজানো সম্ভব। সপ্তক বলতে কি বোঝানো হয়? সা থেকে সা পর্যন্ত, সা থেকে সা, সা থেকে সা ধরি আমরা 7টা স্বর, সা থেকে নি, কারণ সা থেকে সার পর আরেকটা অক্টাভ চলে আসে বা সপ্তক চলে আসে। সা থেকে নি, সা রে গা মা পা ধা নি। সা থেকে নি হচ্ছে একটা সপ্তক, কারণ পরের সা হচ্ছে পরবর্তী সপ্তক চলে আসে, তো সা থেকে নি হচ্ছে একটা সপ্তক। তো আমি ইচ্ছা করলে যে কোনো একটা স্বর থেকে সারগাম করা যায়, যেমন এ বা বি বা সি ডি ই বা এফ শার্প জি শার্প, যে কোনো সারগাম করতে পারি। কিন্তু ওয়েস্টার্ন নির্দিষ্ট একটা স্কেল আছে, যে আমি সি মানে সি, ডি মানে ডি, এরকম আর কি। তো এভাবে ইস্টার্ন ক্লাসিক্যাল কোনো নির্দিষ্ট কোনো স্কেল নেই, যে কোনো জায়গা থেকে সারগাম করা সম্ভব, বা যে কোনো জায়গা থেকে একটা সপ্তক করা সম্ভব, বা বিশদ বিবরণ নেই স্টারে স্কেল নিয়ে। সপ্তক নিয়ে আলোচনা করা আছে, স্বর নিয়ে আলোচনা করা আছে। তো যেমন যদি আমরা স্বর বলতে পারি, স্বর বলতে কি বোঝানো হয়? যে স্বর বলতে সঙ্গীতের রাগরূপ বা তার আনুষঙ্গিক অলঙ্কারকে প্রকাশ করার উপযোগী শব্দ হচ্ছে স্বর। আমি আবারও বলছি, স্বর বলতে সঙ্গীতের রাগরূপ ও তার আনুষঙ্গিক অলঙ্কারকে প্রকাশ করার উপযোগী শব্দকে স্বর বলা হয়। এবার আমরা স্বরকে অনেকে আমরা শুদ্ধ স্বর, বিকৃত স্বর বলি, কিন্তু বিকৃত স্বর নিয়ে অনেকে অনেক কথা বলেছে, না বিকৃত কেন বলবো। যাই হোক, প্রধানত স্বর স্বর হচ্ছে রাগরূপ, সঙ্গীতের রাগরূপ এবং আনুষঙ্গিক যে সৌন্দর্য বলতে পারি, আনুষঙ্গিক বা অলঙ্কার প্রকাশ করার যে সময়োপযোগী শব্দ, যেটা বা অলঙ্কারের যে উপযোগী বা অলঙ্কারের যে শব্দ, যেটা সেটা হচ্ছে স্বর। তো স্বরটাকে আমরা দুভাগে ভাগ করতে, প্রধানত স্বরকে আমরা প্রধান দুটো ভাগে ভাগ করতে পারি। স্বর দুটো ভাগে ভাগ করতে পারি। এখানে শুদ্ধ স্বর, এপাশে যে ধরে আমি বিকৃত যেটা বলি আমরা, বিকৃত স্বর।
শুদ্ধ স্বর যেমন সা রে গা মা পা ধা নি, প্রত্যেকটাই শুদ্ধ স্বর। এখানে শুদ্ধ স্বর আমাদের 7টি। সা থেকে নি, সা থেকে নি হচ্ছে সা রে গা মা পা ধা নি, শুদ্ধ স্বর। বিকৃত স্বরটাকে আবার, এরপর স্বরের আরো ব্যাপক আছে, যেমন চল স্বর এবং অচল স্বর। চল স্বর কিরকম? অচল মানে কি? অচল হচ্ছে যে স্বর তার রূপ পরিবর্তন করে না, যেমন সা এবং পা, এটাকে বলে অচল স্বর। চল স্বর হচ্ছে কি? যেটা পরিবর্তন হয়, যেমন রে। রে যেমন শুদ্ধ আছে তেমনি কোমল স্বরও আছে রে, তো সেটা হচ্ছে চল স্বর। তো চল স্বর একটা, অচল স্বর একটা। অচল স্বর হচ্ছে সা এবং পা। আর অচল স্বর হচ্ছে সা এবং পা, এবং চল স্বর হচ্ছে বাকিগুলো। এবারে বিকৃতি স্বরটাকে দুটো ভাগে, বিকৃতি স্বরের ভিতরে দুটো ভাগে ভাগ করতে পারি। আবার এখান থেকে আমি কিন্তু একটা, এখানে বিকৃতি স্বর এক কোমল স্বর, আর একটা হচ্ছে তীব্র বা কর্ডিমা। বিকৃতি স্বর, প্রথমে স্বর আমি দুটো ভাগে ভাগ করতে, চল স্বর, অচল স্বর। সা এবং পা হচ্ছে অচল স্বর, বাকিগুলো হচ্ছে চল স্বর। যে চল স্বরটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি নর্মালি। এখানে স্বর বলতে চল স্বরকে বা অচল স্বরকে পরে আমি, মানে মৌলিক যে দুটো ভাগ স্বরে, সেটা হচ্ছে শুদ্ধ স্বর, বিকৃতি স্বর। এখানে শুদ্ধ স্বর সা রে গা মা পা ধা নি, এবং বিকৃতি স্বরটাকে ভাগ করলাম কোমল স্বর, তীব্র স্বর। তাহলে শুদ্ধ স্বর আছে এখানে 7, কোমল স্বর হচ্ছে রে এবং গা, রে গা, ধানি, ধানি। আর এখানে যে আমি সারগাম বা স্বরলিপি লিখন পদ্ধতিটা দেখাচ্ছি, এটা হচ্ছে ভাতখণ্ডে স্বরলিপি লিখন পদ্ধতি। শাস্ত্রীয় সঙ্গীতে বা ইস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকে প্রধানত 4 প্রকারের স্বরলিপি লিখন পদ্ধতি আছে। এ নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। সেখানে যেমন আকার মাত্রিক, দণ্ডমাত্রিক, পুরস্কার এবং ভাতখণ্ডে স্বরলিপি লিখন পদ্ধতি আছে। তো আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে প্রধানত ভাতখণ্ড স্বরলিপি লিখন পদ্ধতি। এ নিয়ে আমি পরে আলোচনা করব। তো আমরা যেখানে ছিলাম, কোমল স্বর হচ্ছে রে গা ধা নি, তো রে গা ধা নি কোমল স্বর। আর তীব্র স্বর হচ্ছে, বা তীব্র অথবা কড়ি হচ্ছে মা। তাহলে আমাদের মোট স্বর প্রধান স্বর বা মৌলিক স্বর 7টি, এবং মোট স্বর হচ্ছে 7, 4, 1। তাহলে মোট স্বর হচ্ছে 12টি। এবার আমাদের ওয়েস্টার্নে চলে যাই। সা, সা রে গা মা পা ধা নি, সি ডি ই এফ জি এ বি সি। কোনো ভিন্নতা নেই, কোনো ভিন্নতা নেই এখানে। যাই হোক, আমরা 7টা স্বর পেলাম। সঙ্গীতের মৌলিক স্বর, প্রধান মৌলিক বা প্রধান স্বর 7টা, সা রে গা মা পা ধা নি, 7টি স্বর, এবং 7টি, এই যে 7 থেকে নি পর্যন্ত সেটা হচ্ছে সপ্তক। আর ওয়েস্টার্ন যেটা বলা হয় অক্টেভ, যেমন সি থেকে সি একটা অক্টেভ। অক্টেভ আবার ভিন্ন ভাগ করেছে, যেমন যদি ইস্টার্ন ক্লাসিক্যালে বলি, সেক্ষেত্রে আমাদের প্রধানত যেটা হয়, সপ্তকে 3 ভাগে ভাগ করেছি। সপ্তক আমরা 3 ভাগে ভাগ করেছি। সপ্তক আমি 3 ভাগে ভাগ করেছি। যেমন 1 নম্বর হচ্ছে মন্দ সপ্তক। প্রথম হচ্ছে মন্দ সপ্তক, যেমন যারা গান করে তারা বলে উদরা মুদরা তারা, উদরা মুদরা তারা। ঠিক তেমনি যারা যন্ত্রসঙ্গীতে আছে তারা কিন্তু বলে হচ্ছে মন্দ সপ্তক, সুর সপ্তক, তার সপ্তক। যেটা কণ্ঠসঙ্গীতে বলে উদরা উদরা
মু দ্বারা তারা, যারা কণ্ঠসঙ্গীত করেন বা অধিকাংশই বলে উদারা উদারা তারা। আবার যন্ত্রসঙ্গীতে ভাগ করা আছে, এটাকে মন্দ সপ্তক বলে অনেকে, মন্দ সপ্তক, সুর সপ্তক এবং তার সপ্তক। আর যদি ওয়েস্টার্ন বলি লোয়ার অক্টেভ, মিডল অক্টেভ, হায়ার অক্টেভ। তো এ হচ্ছে সপ্তক। সপ্তক তিন প্রকার পেলাম আমরা, মন্দ সপ্তক, সুর সপ্তক এবং তার সপ্তক। এরপরে আসি যে আমরা যে সারেগাম ভাইয়ে তুলব কিভাবে সম্ভব সেটা। একটা স্বরের দূরত্ব কতটুকু হতে পারে, বা একটা স্বর থেকে আর একটা স্বরের যদি দূরত্ব কম বা বেশি হলে কি হবে, এটা নিয়ে আমরা এখন আলোচনা করতে পারি। আমাদের তার আগে জানা দরকার আমাদের যে বেহালার চারটা তার, বেহালার যে চারটা তার আছে আমি কি কি ভাবে টিউন করতে পারি। চারটা তার আছে, জি ডি এ ই, জি ডি এ ই, জি ডি এ ই, জি ডি এ ই। অনেকে যেটা করে সেটা হচ্ছে সাপা সাপা, এটাকে সা, এটা পা, এটা সা, এটা পা, সাপা সাপা। এই এক, দুই নম্বর আছে মা সা পা রে, তিন নম্বরে আছে পা সা পা সা। এই তিন ধরনের টিউনিং সিস্টেম দেখা যায়। তাহলে জি ডি এ ই, অনেকে সা পা, এটা কম, যারা গায়িক অঙ্গে বাজানোর চেষ্টা করে বাজায় তারা এটা এই টিউনিংটা করে থাকে, সা পা। আর মাসা পারে হচ্ছে ইএডিজি, ইএডিজি যেটা ওয়েস্টার্ন টিউনিং সিস্টেম সেটা হচ্ছে মাসা পারে। তো আমাদের বাংলাদেশ তথা কলকাতার কিছু বেহালা শিক্ষার্থী তারা মাসা পারে করে, ওয়েস্টার্ন টিউনিং করে ইস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক বাজাচ্ছে। আর আমাদের এখানে যেটা হচ্ছে পাছা পাছা, এটা যেন বাজানো হয়, এটা একটু তুলনামূলকভাবে একটু সহজ লাগে সবার কাছে, তাই পাছা পাছাটা করে থাকে। আর সাপা সাপাটা একটু সহজ বলবো না, কঠিন, কিন্তু শ্রুতিমধুর হয় বেশি, কারণ এই সাপা সাপা টিউনিংটা হচ্ছে প্রধানত পদ্মভূষণ ডক্টর ইন্দ্রাজন, যার কাছে তালিম পেয়েছি, সে এই টিউনিংয়ে বাজিয়ে থাকে, বা গায়িকী অঙ্গের যে প্রবর্তক বলতে পারি, তার হাত ধরে গায়িকী অঙ্গের প্রচলন ঘটে বেহালায় বাদনে। তো সেক্ষেত্রে সে সাপা সাপাটা টিউনিং করে। আর আমিও যদিও পূর্বে পাছা পাছা বাজিয়েছি, কিন্তু যখন দেখলাম যে না, সাপা সাপার একটা এমন টিউনিং সিস্টেম যেটা 5 স্ট্রিং ভায়োলিন বা 5 তারের বেহালা দরকার হয় না, এই সাপা সাপা স্টাইলে টিউনিং করলে 4 তারই 5 তারের যে ফ্লেভার বলতে পারি, যে মজাটা বাজানোর, সেটা সম্ভব সাপা সাপা টিউনিং করলে। আর যদি আমি টিউনিং করতে যাই সেক্ষেত্রে ডিভাইস, আমি টিউনিং নিয়ে একটা আলাদা পর্ব করব, সেখানে কিভাবে ভায়োলিন টিউনিং করতে হয় সেটা আমি। সুপ্রিয় দর্শক শ্রোতা,
স্বাগত জানাচ্ছি ক্রিয়েটিভ ভাইন একাডেমি ইউটিউব চ্যানেলের সপ্তম অংশে বেহালা বিষয়ক পাঠদান অনুষ্ঠানে। আমরা পূর্বের অংশে আলোচনা করেছিলাম স্বর নিয়ে, কতগুলো স্বর আছে, শুদ্ধ স্বর, বিকৃত স্বর ইত্যাদি নিয়ে। তো আমরা এবার দেখব যে আমরা বেহালার তারে কিভাবে স্বরগুলো আছে বা স্বরগুলো বাজানো যাবে। পূর্বে আলোচনা করেছিলাম যে ইস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকে স্কেল নিয়ে আলোচনা খুব কম হয়েছে। তো আমরা চারটা তার জি, ডি, এ, ই, যদি আমি সাপা সাপা স্টাইলে টিউনিং করি, সাপা সাপা, সেক্ষেত্রে কেমন হবে, অথবা মাসা পাড়ে করলে কেমন হবে। সাপা সাপা, যেহেতু আমি সাপা সাপা করি বা সাপা সাপা স্টাইলে বাজাই, সেই জন্য আমি সাপা সাপা দেখাচ্ছি। আমি এ তারটাকে সা করবো। এখন কোন স্কেলে? সাপা সাপা গায়কি স্টাইলে ই মেজর ইতে টিউন করা হয়। ই স্কেল, ই স্কেলে টিউনিং করা হয়। তো সেক্ষেত্রে আমি এ তারটা আমি বাঁধবো ই। কোথায়? তাহলে আমি সাপা সাপা টিউন করতে পারি জি, ডি, এ, ই সমান সমান E3, B3, E4, B4। G, D, A, E সমান হচ্ছে E3, B3, E4, B4। এটা হচ্ছে টিউনিং সিস্টেম। তো আমি এ নিয়ে পরবর্তীতে একটা পার্ট করব, যেখানে কীভাবে টিউনিং করতে হবে, ডিভাইস এবং মোবাইল সফটওয়্যার দিয়ে কীভাবে করা যায় সেটা আমি আলোচনা করব। যেহেতু আমরা স্বর শিখছি, সেক্ষেত্রে এ নিয়ে আমি এখন সময় বাড়াচ্ছি না। তো এখানে আবার সা, তাহলে সা হচ্ছে এ তার খোলা বা এ ওপেন স্ট্রিং, এ ওপেন স্ট্রিং সা। রে হচ্ছে, এবার রের স্থানটা কোথায় হবে? রের স্থানটা কোথায় হবে? তো আমরা জানি যে ইনস্ট্রুমেন্ট ভেদে স্বরের দূরত্ব কম বেশি হয়। যেমন, কারণ তারের ঘনত্ব বা দূরত্ব যদি কমে আসে, তাহলে নোটের দূরত্ব কিন্তু কম হবে। আবার যদি তারের দূরত্ব বেড়ে যায়, সেক্ষেত্রে কি হবে? নোটের দূরত্ব বেড়ে যাবে। যেমন ধরুন চেলো, একটা চেলো স্ট্রিং যেমন আমরা করি কি, সা থেকে রে, সা থেকে রে, ধরুন আমি যদি সা, এখানে ওপেন স্ট্রিং সা হচ্ছে, তাহলে আমি এখানে হচ্ছে রে ধরলাম, এটা আমি 2 সেমিটোন, এখানে 2 সেমিটোন, অথবা আমি ধরলাম এটা 1 ইঞ্চি বরাবর আছে, 1 ইঞ্চি বরাবর সা থেকে রে দূরত্ব। এটা কিন্তু আনুমানিক, এখানে 1 ইঞ্চি বরাবর হতে পারে। যদি এটা চেলো হয় আর চেলোর তারের দূরত্বটা অনেক বেশি, সেক্ষেত্রে কি হবে? সেখানে দূরত্বটা কিন্তু বেশি হচ্ছে। তার সেক্ষেত্রে কি হতে পারে? বেহালার যে তারের দূরত্ব, তার থেকে কিন্তু চেলোর দূরত্ব এতটা বড়, দ্বিগুণেরও বেশি মনে হচ্ছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে? তারের যেহেতু দূরত্ব বেশি, নোটের দূরত্ব বেশি হবে। কিন্তু সা থেকে রে যেমন 2 সেমিটোন, তেমনি, বা আমি যদি সি ধরি, সি স্কেল ধরি, বা আমি যদি ইতে করছি, আমি ই স্কেলে করছি, বা যদি ন্যাচারাল ধরি, সিতেই ধরি, আমি সি মেজর স্কেলে, তাহলে সি থেকে ডির দূরত্ব কিন্তু কি 2 সেমিটোন। সেক্ষেত্রে বেহালায় যে আমার যে টোন উৎপন্ন হবে, চেলো বা ভিওলা একই টোন কিন্তু উৎপন্ন হবে। দূরত্ব বেশি হতে পারে, কিন্তু টিউন কিন্তু আলাদা হবে না, নোটের কিন্তু দূরত্ব একই থাকবে। ছোট হলেও সি থেকে ডি হবে, আবার এত বড় দূর হলেও সি থেকে ডি হবে। তার মানে হচ্ছে, যদি ওয়েস্টার্ন প্যাটার্নে যদি আমি একটা মেজর স্কেল তৈরি করি,
একটা মেজর স্কেল তৈরি করতে যেমন আমি সি মেজর দেখাচ্ছি, সি একটা মেজর স্কেল তৈরি করতে যেটা হয় যে তার গঠনটা কিরকম, একটা নোট থেকেও তৈরি করতে পারি, যেমন সি, সি দেখাচ্ছে সব সি, ডি, ই, এফ, জি, এ, বি, সি, সবসময় শুদ্ধ, সি, ডি, ই, এফ, জি, এ, বি, সি। তাহলে একটা মেজর স্কেলের যে স্কেল প্যাটার্ন, মেজর স্কেল, সেক্ষেত্রে যেটা হয় আমরা একটা কাউন্ট করতে পারি 2 2 2 2 1 2 2 2 1, মানে কি 2 সেমিটোন 2 সেমিটোন 1 সেমিটোন 2 সেমিটোন 2 সেমিটোন 2 সেমিটোন 1 সেমিটোন। অথবা এটাও বলা যায় ফুল নোট, ফুল নোট, হাফ নোট, ফুল নোট, ফুল নোট, যেহেতু 2 সেমিটোন সমান একটা ফুল নোট হয়, তাহলে এফ এফ হাফ, মানে এই সেমিটোন হাফ নোট, দেন ফুল, ফুল নোট, ফুল নোট, হাফ নোট, এটা বলা যায়। তাহলে 2 2 1 2 2 2 1 বা 2 2 1 2 2 2 1, ফুল নোট, ফুল নোট, হাফ নোট, ফুল নোট, ফুল নোট, ফুল নোট, হাফ নোট। এটা কিভাবে নির্ণয় করা হয় দেখুন, আমি এখানে ধরলাম রে, সা থেকে রে, তো সা থেকে রে এই দূরত্বটা হচ্ছে 2 সেমিটোন। কেন 2 সেমিটোন? এখানে একটা ফুল নোট হলো কারণ এখানে মাঝে আরেকটা স্বর আছে। যদি আমি এটাকে সি ধরলাম, সি এটা ডি, তার মানে কি মাঝে একটা স্বর আছে, সেটা হচ্ছে সি শার্প। এই সি থেকে সি, সি এর মাঝে একটা স্বর আছে কোন, সি শার্প। তেমনি এই রে এবং এখানে সা, এই সা এবং এই রের মাঝে এখানে একটা কোমল স্বর আছে, যেটাকে বলা হয় কোমল রে। তার মানে সা থেকে শুদ্ধ রের দূরত্ব হচ্ছে 2 সেমিটোন, 2 সেমিটোন, বা একটা ফুল নোটের দূরত্ব হচ্ছে 2 সেমিটোন সা থেকে রে। তাহলে এখানে 2 সেমিটোন পেলাম। তাহলে আমাদের সূত্র হচ্ছে কি, যে একটা মেজর স্কেল 2 2 1 2 2 2 1, তাহলে আমার বেহালায় 1 ইঞ্চি সমপরিমাণ, মানে ধারণা করা, কিন্তু এটা বলতে হবে সাংকেতিকভাবে 2 সেমিটোন, 2 সেমিটোন সমান একটা ফুল নোট হচ্ছে এখানে। তাহলে 2 আবার 2 2, ঠিক রে থেকেও গা হচ্ছে 2 সেমিটোন, কারণ শুদ্ধ রে এবং গায়ের মাঝে একটা কোমল স্বর আছে, সেটা হচ্ছে কোমল গা। রে এটা হচ্ছে গা, এখানে আছে কোমল গা 2 সেমিটোন। দেন এ সি ডি, এখানে আবার একটা স্বর আছে আমাদের ডি শার্প, ডি শার্প। তো দর্শক শ্রোতা, সি সি শার্প, ডি ডি শার্প, দেন ই। তাহলে 2 2, আমরা 2 সেমিটোন 2 সেমিটোন পেলাম। গায়ের পরে মা হচ্ছে 1 সেমিটোন, মানে এটা হাফ নোট, তো এটার অর্ধেক এখানে আসবে মা। তাহলে এটা কিন্তু 1 সেমিটোন। তাহলে এখন দেখুন 2 2 1 হলো। তাহলে এটা 1 দেখুন, কারণ গা এবং শুদ্ধ মায়ের মাঝে কিন্তু অন্য কোনো স্বর নেই, এই জন্য কিন্তু এটা হচ্ছে 1 সেমিটোন, এটা হচ্ছে 1 সেমিটোন। তাহলে সা রে গা মা পেলাম। প্রথমে কোমল গা এবং রে নিয়ে আলোচনা দরকার নেই, যেহেতু সা রে গা মা পেলাম 2 সেমিটোন 2 সেমিটোন 1 সেমিটোন। পরের তারে আসলাম আমি, এটা হচ্ছে ওপেন পা, এটা হচ্ছে আমাদের ওপেন পা। যদি আমরা সাপা সাপা স্টাইল টিউনিং করি সেক্ষেত্রে ওপেন পা। তাহলে আমাদের 2 2 1, তেমনি মা থেকে আবার পা কিন্তু 2 সেমিটোন। সেটা কিরকম দেখাচ্ছি আমি, মায়ের পরে এখানে তীব্র মা আসে 1 সেমিটোন, তারপরে পা আসে, তার মানে এটা 2 সেমিটোন। তাহলে আমাদের 1 সেমিটোন 2 সেমিটোন এখানে হয়ে গেল। এরপরে হচ্ছে আমি এই টিউনিংটার সহজতম ব্যাপার হচ্ছে যে সব যে স্বরগুলো একই জায়গায়, দূরত্ব একই রকম হয়। যেমন সা থেকে রে যেরকম দূরত্ব, ই স্ট্রিং এ একই রকম, পা থেকে ধা একই দূরত্ব। আবার পা থেকে ধা যেমন
সরি, রে থেকে গা যতটুকু দূরত্ব, ই তারে ধা থেকে শুদ্ধ নি একই রকম দূরত্ব, শুদ্ধ নি। আবার গা থেকে মার যে দূরত্ব, নি থেকে সায়ের একই দূরত্ব, নি থেকে সা একই দূরত্ব। তাহলে এখানে এটা হাফ নোট বা, আর এখানে পা হলো, এখানে এটা 2 হয়। তাহলে দেখুন 2 2 1 2 2 2 1 মিলছে, 2 2 1 2 2 2 1। এটা একটা মেজর স্কেলের প্যাটার্ন বা ফরওয়ার্ড বলতে পারি বা সূত্র বলতে পারি। তো সেক্ষেত্রে আমাদের বেহালায় কিন্তু এভাবেই হয়। আমাদের বেহালা বাজাতে গেলে কিন্তু এরকমটাই হবে, যে আবার দেখাচ্ছি, এ ওপেন স্ট্রিং সা, তাহলে আমরা লিখতে পারি সা হচ্ছে এ ওপেন স্ট্রিং, রে হচ্ছে এটারই ফার্স্ট ফিঙ্গার দিয়ে বাজাবো আমি, ফার্স্ট ফিঙ্গার। গা হচ্ছে এ ফার্স্ট, এ স্ট্রিং এ সেকেন্ড বা মিডল ফিঙ্গার। মা হচ্ছে থার্ড ফিঙ্গার, সেক্ষেত্রে আর স্বরগুলো বাজানোর জন্য যখন বাজাবো, বোয়িং করার সময় যেমন আমরা এখান মানে বডিতে ধরেছিলাম টাচ করে, তো অবশ্যই আমরা বডিতে ধরবো না। এবারে যেটা করবো, হাতটাকে আমি ভি করব, হাতটা ভি করার পরে জাস্ট এখানে ছিল, হাতটাকে ভি করলাম, শেষ প্রান্তে নিয়ে আসবো। শেষ প্রান্তে নিয়ে এসে আমি এখানে একটু হাতটা নিচ করবো। এই যে দেখুন, এখানে কিন্তু একটা গ্যাপ আছে, আমার এই যে একটা গ্যাপ আছে। তা না হলে যাদের হাত, আমার অনেকে দেখা যায় আঙুল অনেক বড় আছে, সেক্ষেত্রে যদি এটা আমি একেবারে লাগিয়ে ধরি, সে ঠিক জায়গায় ফিঙ্গার বসাতে পারবে না। এই জন্য একটু হাতটা আমি নিচু করে দেন আমি একটু বাড়াতে পারি। আর খেয়াল রাখতে হবে যাতে আমার হাতের তালু নেকে টাচ না করে। আর অবশ্যই আমরা শোল্ডার রেস্ট ব্যবহার করব। শোল্ডার রেস্ট অত্যন্ত জরুরি একটা অ্যাক্সেসরিজ ভায়োলিনে শেখার জন্য। এবার আমি তাহলে এ ওপেন স্ট্রিং সা, আমাদের এটা থাম, সারগাম বাজাতে এটা প্রয়োজন হবে না। এটা হচ্ছে সা যেহেতু ওপেন স্ট্রিং, আমাদের সা ওপেন স্ট্রিং, রে হচ্ছে ফার্স্ট ফিঙ্গার, এটাকে ফার্স্ট ফিঙ্গার বলা হবে। এটা মিডল বা সেকেন্ড ফিঙ্গার, এটা থার্ড ফিঙ্গার, এটা ফোর্থ ফিঙ্গার। ভায়োলিনের ফোর্থ ফিঙ্গার খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আজকে সা রে গা মা শিখতে পারি। সা রে গা মা, কারণ আমি বলেছি যেখানে সা সেটাই আবার ইতার, সেটাই পা, সা পা, ইতার সা ইতার পা। সেক্ষেত্রে আর যদি একটা তার বাড়াতে পারি, আমি চারটা বাড়াতে পারবো, রে গা মা। আর অবশ্যই চেষ্টা করবো যখন বাজাবো আমি ফিঙ্গারগুলো ধরে রাখতে। কিরকম? সা ওপেন স্ট্রিং জানি আমি, সা বাজাচ্ছি, ফার্স্ট ফিঙ্গার 2 সেন্টিমিটার বা 1 ইঞ্চি বরাবর করে রাখবো, রে আপ। এটা যদি শুরু করি সেটা সবসময় শুরুটা হচ্ছে ডাউন বো, আর যেটা উপরে যাওয়া সেটা হচ্ছে আপ বো। তাহলে সা, রে বাজালাম আমি, দেন মিডল ফিঙ্গার 1 ইঞ্চি সমান উপরে, মা, গায়ের সাথে হচ্ছে থার্ড ফিঙ্গার বসলে সেটা মা হয়। তাহলে সা রে গা মা। আমি আরেকবার দেখাচ্ছি,
আমি ফিঙ্গার সব রেখে দিলাম, একটা একটা তুলে আবার আমি ডিসেন্ডিং করে যাব। আর বো ধরার সময় অবশ্যই চেষ্টা করবো আমি শেষ প্রান্তে ধরা। ঠিক বো যেভাবে ধরার নিয়ম সেভাবে ধরবো আমি, যেন বো আমার হাতের এখানে চলে না আসে বা এখানে চলে না আসে, এটা খেয়াল রাখতে হবে। তো আমি সা রে গা মা এবার ধীরে ধীরে প্র্যাকটিস করতে পারি। সা রে গা মা, সা রে গা মা, মা গা রে সা। ঠিক সা রে গা মা মা গা রে সা, এটা অনেকক্ষণ প্র্যাকটিস করবে, মিনিমাম 2 ঘন্টা বা 2 দিন প্র্যাকটিস করতে হবে। ঠিক আমি এতারে যেরকম সা রে গা মা বাজিয়েছি, এটাই আমি এবার ইতারে বাজাই, সেটা হবে পা ধা নি সা। সেখানে আমি পা ধা নি সা, সা নি ধা পা বাজাবো, যেরকম সা রে গা মা বাজে সা রে গা মা মা গা রে সা। ইতারেও সা পা ধা নি সা, সা নি ধা পা। যখন আমাদের এরকম ভেঙে ভেঙে দুটারে বাজানো হলো, সা রে গা মা মা গা রে সা, পা ধা নি সা, সা নি ধা পা। এরপরে আমি জুড়ে দেবো। জুড়ে কি হবে? সা রে গা মা পা ধা নি সা, একসাথে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা, সা নি ধা পা, মা গা রে সা। তাহলে আমাদের একটু সমস্যা হবে পা থেকে যখন মায়ের ফিঙ্গার শিফটিং করবো। তাহলে আমি প্রথমে যখন সারেগাম তুলবো অবশ্যই ধীরে ধীরে তুলতে হবে, ফুল বোয়িংয়ে। আমি কিন্তু বাজি দেখিয়েছি যে ফুল বোয়িংয়ে কীভাবে পাতে হয়। তাহলে যখন আমি পা ওপেন স্ট্রিং, তো সেখানে তো ফিঙ্গার রাখতে হবে না, তখন আমরা যেটা করবো, পা যখনই বাজাচ্ছি তখন খেয়াল করতে হবে মা ধরবো। তাহলে মা হচ্ছে থার্ড ফিঙ্গারে। তাহলে সা নি ধা পা, যখন পা বাজাচ্ছি তখন তার সাথে সাথে মা ফিঙ্গার প্লেসমেন্ট করতে হবে, এটা আমার মাথায় রাখতে হবে। তাহলে মা গা রে সা। এভাবে আমরা শুদ্ধ স্বরগুলো প্র্যাকটিস করতে পারি। আমি আবার বলছি, যখন আমরা বোয়িংগুলো শেষ হয়ে যাবে, বোয়িং শেষ হওয়ার পরেই আমি সারগাম ধরব। আরেকটা কথা সবসময় খেয়াল করতে হবে, একজন নতুন শিক্ষার্থীর জন্য ইউটিউব থেকে শেখা কিন্তু খুবই কঠিন ব্যাপার, কারণ সঙ্গীত হচ্ছে গুরুমুখী শিক্ষা। গুরুর সান্নিধ্যে গেলে শেখাটা পরিপূর্ণতা পাবে। আর যখনই প্র্যাকটিস করবেন ধৈর্য এবং মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে প্র্যাকটিস করতে হবে। বারে বারে বলছি, প্র্যাকটিস রিওয়াজ। ইস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকে বা সঙ্গীতে, শাস্ত্রীয় সঙ্গীতে সাথে কিন্তু আধ্যাত্মবাদ জড়িয়ে আছে। তো খেয়াল করতে হবে যে শিক্ষাটা যেন শেখার মতো হয়, শিক্ষাটা যেন শেখার মতো হয়, এটা খেয়াল করতে হবে। আমরা বোয়িং প্র্যাকটিস করলাম, সারগাম শিখলাম, তো আমি যেভাবে বলেছি সেভাবে চেষ্টা করবেন। আপনারা চাইলে অনেকে যেমন বেহালায় মার্ক করে বাজায়, ফ্লুইড পেন দিয়ে মার্ক করে করে, আবার কেউ মার্ক ছাড়াটা মার্ক না করে বাজানো হচ্ছে সব থেকে ভালো, কারণ দেখে দেখে তো বাজানো সম্ভব নয়। আমি যাই বাজাই না কেন, আমি দেখে দেখে তো সম্ভব নয়, আমি কতটা দেখে বাজাবো। ধরুন আমি পূর্বে আলোচনা করেছিলাম যে কিভাবে ভায়োলিন হাতে নিয়ে বাজানো যায়, ঘাড়ে বা পায়ে নিয়ে বাজানো যায়। যদি মুখস্থি হয়, আমি কি ধরুন এগুলো কিভাবে দেখে বাজাবো আমি? এই জন্য প্র্যাকটিস যখন করব অবশ্যই মার্ক না করেই চেষ্টা করব, হয়ে যাবে। আমি তো করেছি মার্ক ছাড়া, তো আপনারাও চেষ্টা করবেন। আমি আবার বলছি, সা ওপেন স্ট্রিং, সা রে ফার্স্ট ফিঙ্গার, গা মিডল ফিঙ্গার বা সেকেন্ড ফিঙ্গার, মা হচ্ছে থার্ড ফিঙ্গার। তা আমি পুরোটা একবার বাজি দেখাচ্ছি, সা রে গা মা পা ধা নি সা,
সা নি ধা পা মা গা রে সা। হাফ বোয়িং, সরি ফুল বোয়িং দেখাচ্ছি আমি। যখন হাফ বো হয়ে যাবে, ফুল বোয়িং হওয়ার মানে হয়ে যাওয়ার পরে আমি হাফ বো চেষ্টা করতে পারি। ফার্স্ট এরকম ধীরে 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 অনেক অনেক ফাস্ট বাজানো যাবে। সেজন্য আমরা যখন শুরু করব অবশ্যই ধীরে ধীরে শুরু করব। তাহলে আমরা শিখলাম সা এবং পা, এ এবং ই তারে। তো এবার তাহলে বাকি দুটো তার কি হবে মুছে নিচ্ছি আমি। তাহলে এটা পা, সা, পা, সা। এটা হচ্ছে লোয়ার অক্টেভ বা মন্দ সপ্তকের সা পা। আমি যেহেতু এটা সা, এটা সা, এ সা, জি ও সা, তার মানে কি আমি বলেছিলাম আমি একটা তার যদি বাজাতে পারি সেক্ষেত্রে আমি সবগুলো তার বাজাতে পারবো। তো সা আমি যেহেতু আমি এবার পুরোটা দেখাচ্ছি আমি। তাহলে সা, এখানে হচ্ছে রে, ভাতখণ্ডের স্বরলিপি লিখন পদ্ধতিতে একার ইকার একটু দেওয়া হয় না, আকার ইকার। যেমন সা মানে স, কিন্তু উচ্চারণটা হবে সা রে গা মা। লিখবো স র গ ম, কিন্তু উচ্চারণটা হবে সা রে গা মা। আচ্ছা এবার তাহলে এ তারে আমার এ তারে সা রে গা মা, এটা পা, ধা, নি, সা। ঠিক এ এবং ই তার, জি এবং ডি তার। তাহলে এ ই সমান হচ্ছে জি এবং ডি। কিরকম এখানেও রে গা মা, ওপেন স্ট্রিং পা, ধা, নি, সা। তো এগুলোর নিচে সব ডট থাকবে, কারণ হচ্ছে এগুলো আমাদের লোয়ার অক্টেভ বা মন্দ সপ্তকের। আগামী যে কোনো একটা পর্বে আমরা এই যে স্বরলিপি লিখন পদ্ধতি নিয়ে আলোচনা করব, টিউনিং নিয়ে আলোচনা করব। তখন দেখাবো যে যে আমাদের শাস্ত্রীয় সঙ্গীতে যে কত ধরনের স্বরলিপি লিখন পদ্ধতি আছে সেগুলো কীভাবে লিখতে হয় এবং লেখনী পদ্ধতি আমি আলোচনা করব। তো আমি চাইবো দর্শক যারা আছেন আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং আপনাদের মূল্যবান তথ্য আমাকে দিবেন। যে কোনো প্রকারের প্রশ্ন বা যদি কোথায় ভুল থাকে আমার অবশ্যই আপনারা আমাকে জানাবেন। চেষ্টা করব ভুল সূত্রে ভালো কিছু আপনাদের উপহার দেওয়ার। তাহলে আমাদের এ ই জি ডি
একই, শুধুমাত্র একটা অক্টেভ ভিন্ন বা লোয়ার অক্টেভ, অর্থাৎ এটা মন্দ সপ্তক, এটা হচ্ছে সুর সপ্তক। তার একটা কথা হতে পারে যে আমরা তিনটে সপ্তকের কথা বলেছিলাম, মন্দ সপ্তক, সুর সপ্তক এবং তার সপ্তক, তা বাকি সপ্তকটা কোথায়? হ্যাঁ, তাহলে আমি যেহেতু সা রে গা মা পা ধা নি এই পর্যন্ত হচ্ছে আমাদের মন্দ সপ্তক, এই সা বা এই এখানের সা বা এই তারের ওপেন স্ট্রিং সা একই নোট, তাহলে এখানে সা রে গা মা পা ধা নি এই একটা সপ্তক গেল আমাদের। এই সায়ের উপরে কিন্তু ডট আছে একটা, দেখুন এই যে ডট, এটা তার মানে এটা হচ্ছে হায়ার অক্টেভের সা। তো সা এখানে রে, আবার এখানে গা, এখানে মা, ইত্যাদি। তাহলে এখানে রে, এ গা, মা, উপরে ডট থাকবে। এই হচ্ছে আমাদের স্বরের মানে সাপা সাপা টিউনিং এর অনুযায়ী, আমি আবার বলছি সাপা সাপা টিউনিং অনুযায়ী স্বরের অবস্থান, আমাদের চারটা তারে কোথায় কোথায় যে স্বর বসানো হয় সেটার অবস্থান শুদ্ধ স্বরে। তো আমরা চাইলে এবার কোমল স্বর কোথায় বসে সেটাও দেখতে পারি, যদি আমরা কোমল স্বরটা বাজাবো না। শুদ্ধ স্বরের কম হলো 10টা 12টা নিয়মিত প্র্যাকটিস করে তারপরে আমি শুদ্ধ স্বর প্র্যাকটিস করার পরে আমি কোমল স্বর, কম হলো 2 মাস। যেমন শাস্ত্রীয় সঙ্গীতে বা ইস্টার্ন ক্লাসিক্যাল হোক বা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে 10টা ঠাট আছে, সেই 10টাতে যে শুদ্ধ স্বর আমি 2 মাস করব বা 3 মাস করব বা 6 মাস করব। তো আমাদের এখানে শিক্ষার্থী যেটা হয়, এত সময় কারো হাতে নেই, আমরা 2 মাসে সব শিখে ফেলবো। তো এই অভ্যাসটাকে একটু বর্জন করতে হবে, একটু সময় নিয়ে ধীরে ধীরে শিখতে হবে এবং আশা করি সেটা ভালোই হবে। শুদ্ধ স্বরে আমরা 2 মাস প্র্যাকটিস করতে পারি, 10টা বা 15টা পাল্টা চাইলে করতে পারি। পাল্টা বাজালে আমাদের হাতের ফিঙ্গারিং গুলো ভালো হবে, ফ্লেক্সিবল হবে আমাদের ফিঙ্গার, সেক্ষেত্রে আমরা অবশ্যই অবশ্যই বেশি বেশি পাল্টা বাজাবো। এবার আমরা যখন আমাদের মোটামুটি বেশ কিছুদিন বা কয়েক মাস যখন শুদ্ধ স্বর বাজাবো, পাল্টাগুলো শেষ হবে, তারপর আমি কোমল স্বরগুলো শিখতে পারবো। তো আমি এখন স্বরগুলো দেখিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় বসে, তাহলে আপনাদের সুবিধা হবে। তাহলে আমাদের শুদ্ধ স্বর 7টা, সা রে গা মা পা ধা নি। তাহলে কোমল স্বর কটা আছে? বিকৃত স্বরটাকে দুটো ভাগে ভাগ করেছিলাম আমরা, বিকৃত স্বরকে দুটো ভাগে ভাগ করেছিলাম, রে গা ধা নি আর একটা তীব্র স্বর মা। তাহলে কোমল রের অবস্থান কোথায় এটা আমি জানতে হবে। তো সাধারণত কোমল রের অবস্থান হচ্ছে সা এবং শুদ্ধ রের ঠিক মধ্যবর্তী অবস্থান রে। তাহলে সা এবং রের এই যে মধ্যবর্তী অবস্থান হচ্ছে কোমল রে বসে, এখানে কোমল রে বসে। শাস্ত্রীয় সঙ্গীতে অবশ্য শ্রুতির ব্যবহার আছে, কোমল রেটাকে আবার ভাগ করা যায়, তো সেটা আমরা এখন আলোচনা করছি না, সামনে কোনো অংশে আমরা অবশ্যই আলোচনা করব শ্রুতির ব্যবহার। তাহলে সা এবং শুদ্ধ রের মাঝে হচ্ছে কোমল রের অবস্থান। তাহলে গা কোথায়? শুদ্ধ রে আর শুদ্ধ গা আমি বানাতে পারি, ঠিক শুদ্ধ রে এবং শুদ্ধ গায়ের মাঝে অবস্থানটা হচ্ছে কোমল গা। তাহলে মা তো কোমল হয় না, তাহলে মা তীব্র হয়, তীব্র বা করি মা। তো তীব্র মাটা হচ্ছে মায়ের পরে বসে, ঠিক মায়ের সাথে কাছাকাছি হচ্ছে তীব্র মা, এখানে তীব্র মা। ঠিক আমি কোমল স্বর বলেছিলাম হচ্ছে রে গা ধা নি, 4টা। তাহলে আমি রে গা পেয়েছি, আর তীব্র স্বর হচ্ছে মা। তাহলে পায় স্বরে কোমল ধা, আমি আবারও বলছি যে এই টিউনিং সিস্টেম কিন্তু খুব সহজ মনে হবে, কারণ রে আমি বলেছি একটা তার যদি বাজানো যায় সেক্ষেত্রে সবগুলো তার বাজানো সম্ভব। যদি একটা তার বাজানো যায় সেক্ষেত্রে সবগুলো তার বাজানো সম্ভব। কিরকম? আমি যেমন বলছি সা রে গা মা, ঠিক সেটা ইতারে বাজালে হয় পা ধা নি সা, পা ধা নি সা। তেমনি কোমল রে কোমল গার যে অবস্থান,
একই অবস্থান ইতারে কিন্তু কিরকম, পা এবং ধায়ের, পা এবং শুদ্ধ ধায়ের যে মধ্যবর্তী অবস্থানটাই হচ্ছে আমাদের কোমল ধা। পা এবং ধায়ের মধ্যবর্তী অবস্থানটা হচ্ছে কোমল ধা। তাহলে যেখানে কোমল রে ঠিক একই অবস্থানে কিন্তু কোমল ধা। আবার রে যে শুদ্ধ রে এবং কোমল শুদ্ধ গায়ের মাঝে হচ্ছে কোমল গা, ইতারে ঠিক কোমল নিও কিন্তু সেরকম, পা শুদ্ধ ধা এবং শুদ্ধ নিয়ের যে মাঝামাঝি অবস্থানটা সেখানে হচ্ছে আমাদের কোমল নি। আবার সা তো কোমল বা করি হয় না, সা আমি আগেই বলেছিলাম সা এবং পা হচ্ছে অচল স্বর, যেটার কোনো পরিবর্তন হয় না। তো আমি যেহেতু আগেরবার দেখেছিলাম সি মেজর স্কেলটার মাঝে যে ন্যাচারাল নোটগুলো ছিল, যেমন সি, ডি, ই, এফ, জি, এ, বি, সি। এখানেও দেখুন একই রকম কিন্তু, সি ধরে সা যদি হয়, ডি যদি রে হয়, তার মানে এখানে একটা সি শার্প আছে, মানে কোমল রে। ডি এবং ই এর মাঝে আছে ডি শার্প, ই এবং এফ এর মাঝে কিছু নেই। জি এবং এর মাঝে আছে এ শার্প, এ এবং বি এর মাঝে আছে এ শার্প, জি এ এবং বি এর মাঝে আছে এ শার্প, বি এবং সি এর মাঝে কিছু নেই। তার মানে দেখুন কোমল রে সি শার্প, কোমল গা হচ্ছে ডি শার্প, মা। হ্যাঁ, এখানে কিন্তু আছে যে তীব্র মা, যেটা তীব্র মা হচ্ছে আমাদের এফ শার্প, জি হচ্ছে পা ধা নি সা। আমাদের একটু ভুল আছে, সি ডি ই এফ, এফ শার্প, জি, জি শার্প হবে এখানে, এ শার্প না, একটা জি শার্প, সরি আমি ভুল করেছি, জি, জি শার্প, এখানে জি শার্প হবে, জি, জি শার্প। তাহলে এটা পা, এটা কোমল ধা, এটা শুদ্ধ ধা, এরপরে এ শার্প হচ্ছে আমাদের এ, শার্প হচ্ছে কোমল নি, বি হচ্ছে শুদ্ধ নি, সি হচ্ছে সা। তাহলে সি ডি ই এফ, সা রে গা মা, জি এ বি সি, পা ধা নি সা, পা ধা নি সা। সি শার্প হচ্ছে কোমল রে, ডি শার্প হচ্ছে গা, আর এটা হচ্ছে আমাদের শুদ্ধ স্বরগুলো, যেটা হচ্ছে ন্যাচারাল নোট, সি ডি ই এফ জি এ বি সি, অক্টেভ বা মেজর স্কেল। তো এই পর্বে আমরা শিখলাম তার বা বেহালার 4 তারে সাপা সাপা টিউনিং অনুযায়ী শুদ্ধ স্বর, কোমল স্বর এবং 3টি শব্দ কোথায় কোথায় তার স্বরগুলো বসে সেই অবস্থান দেখানো হলো। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি ক্রিয়েটিভ ভায়োলিন একাডেমি বাংলাদেশ এর সৌজন্যে ক্রিয়েটিভ ভায়োলিন একাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের মূল্যবান মতামত দিবেন এবং আশা করি আরও ভালো কিছু সামনে পাওয়া যাবে। আমরা আরও কিছু অংশ অবশ্যই সপ্তাহে আমরা আপলোড করার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ বিদায়।